স্বাগতম। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে এই আলোয় ভুবন ভরা অনুষ্ঠানে। আজকে ঠিক একই ধারায় আমরা আলোচনা করব যেভাবে আমরা এর আগেও করেছি, অর্থাৎ কোনো একটি বিষয়ে আলোচনা শুরু হবে, সেখানে আলোকপাত করবেন আমার বিশেষ অতিথি যিনি আছেন তিনি, আর তাতে অংশগ্রহণ করবে আমার তরুণ অতিথিও বটে, যাতে করে আমরা শেষ পর্যন্ত তরুণে প্রবীণে একটা মোটামুটি ঐক্য মতে পৌঁছতে পারি এবং যাতে আমরা কি ভাবছি তারা জানতে পারে, তারা কি ভাবছে সেটা আমরা জানতে পারি। এইভাবেই আমার মনে হয় এই যে কানেক্ট বিষয়টি আছে, এইভাবেই আমাদের সভ্যতা সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের সংস্কৃতি সামনের দিকে এগিয়ে যাবে। আজকে প্রথম অনুষ্ঠানে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে রাখি, সেটি হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার মান ইত্যাদি প্রভৃতি। এই সম্বন্ধে আলোচনা করবার জন্য আজকে যে বিশেষ অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি দয়া করে এসছেন, তিনি নিজেও একজন অত্যন্ত পরিচিত শিক্ষাবিদ, সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এবং বিভিন্ন জায়গায় ইংরেজি পড়ান। এছাড়াও আর আমার তরুণ অতিথি একজন আছে যে যেরকম সবসময় থাকে, এবারেও আছে, তার নাম হচ্ছে মিফাত নায়ার। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করছে এবং বিষয় সাংবাদিকতা। স্বাগত জানাই তোমাদেরকে দুজনকেই আমার আজকের অনুষ্ঠান আবার শুরু করার জন্য আমি খুব আনন্দিত। অশেষ ধন্যবাদ। আশা করি আমরা ঝগড়াঝাটিটা বাদ দিয়ে যেরকম সবসময় দেখা যায় সেটা বাদ দিয়ে একটু সত্যিকার অর্থে গভীর গঠনমূলক আলোচনা। আমরা 42-43 বছর পেরিয়ে এসেছি স্বাধীনতার। এই যে 4টি দশক পেরিয়ে গেল, এর মধ্যে যেখানে শুরু করেছিলাম শিক্ষার যাত্রা, সেইখান থেকে কত দূর এগিয়েছি। আমার যেটা মনে হয়েছে যে আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম আমরা অনেক দূর যেতে পারতাম। আমরা পরিমাণের বিস্তার ঘটেছে, আমরা অনেক বেশি মানুষকে শিক্ষিত করতে পেরেছি, অনেক বেশি ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন। আপনি এসএসসি এইচএসসি পরীক্ষাগুলি দেখুন বা সমমানের মাদ্রাসার পরীক্ষাগুলি দেখুন, অনেক বেশি ছাত্রছাত্রী সেখানে অংশগ্রহণ করছেন আর পাশ করে বেরোচ্ছেন। ফলে আমাদের বিস্তার ঘটেছে শিক্ষার, কোনো সন্দেহ তাতে নেই। কিন্তু সেই পরিমাণ মানের উন্নতি আমরা ঘটাতে পেরেছি কি না সেখানে আমার একটু সন্দেহ রয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা এত বেশি চাহিদা শিক্ষার ক্ষেত্রে, শ্রেণীকক্ষগুলিতে একেবারে সামলানো মুশকিল, উপচে পড়া ছাত্রছাত্রীদের ভিড়ে। আমাদের একটা শ্রেণীকক্ষে যেখানে আমরা যখন ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো 40 জন ছিলাম, সেখানে 160 জনকে আমাকে পড়াতে হয়। শ্রেণীকক্ষের কোনো পরিবর্তন হয়নি। এর ফলে আমরা সবাইকে শিক্ষা দিতে গিয়ে ওই বাধ্যবাধকতাকে আবশ্যক মনে করে আমরা যখন এগিয়ে গেছি, তখন পাশাপাশি যে মানের বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে সেটা আমরা একটু এড়িয়ে গেছি। হয়তো আমাদের সম্পদের অভাব ছিল, হয়তো আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল, হয়তো আমাদের নীতি প্রণেতাদের দুর্বলতা ছিল। আমাদের শিক্ষানীতি তো প্রত্যেক সরকারই একটা করে তৈরি করেন, আবার সেটি পরবর্তী সরকার আসলে সেটি হিমঘরে চলে যায়। এই করতে গিয়ে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, সংকট। এই হলো একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা 3টি ধারায় পরিষ্কারভাবে বিভক্ত, এবং 3 ধারায় শিক্ষা ব্যবস্থা যে বিভাজিত তার পিছনে আবার শ্রেণী চেতনাও কার্যকর। সেটি ভয়ানক একটি চিন্তা যে উচ্চবিত্তদের জন্য ইংরেজি মাধ্যম, মধ্যবিত্তের জন্য বাংলা মাধ্যম, আর দরিদ্র যারা তারা মাদ্রাসায় যাবে। ফলে সমাজের এই যে দরিদ্র এবং উচ্চবিত্ত এই শ্রেণীর ভিতরে একটা চরম দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এবং আপনি যদি দেখবেন ইংরেজি মাধ্যম, ওই ধনী মানুষ যেরকম দেশের সংখ্যা কম কিন্তু তাদের ক্ষমতা বেশি, সেরকম তাদেরও সংখ্যা কম। আবার দরিদ্র মানুষের সংখ্যা বেশি কিন্তু ক্ষমতা কম। এই মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক বেশি, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী অনেক বেশি। কিন্তু এই 3 ধারাকে সমন্বিত করে যদি একটা ধারা আমরা করতে পারতাম, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতাম, শিক্ষকদের বেতন ভাতা উন্নত করতে পারতাম, অনেকগুলি কারণ, হয়তো কারণটা আমরা হয়তো কিছুক্ষণ পরে আলোচনা করতে পারবো।
কিন্তু যেটি হয়েছে যে আমাদের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে মেয়েদের কোনো উৎসাহ নেই, সেখানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। অনেক বেশি বিষয় আমরা পড়াচ্ছি বটে, কিন্তু বিশেষজ্ঞ জ্ঞান আমরা উৎপাদন করতে পারছি না। এটা তো একটা দিক গেল। আমি তোমাকে একটু প্রশ্ন করছি, এই সৈয়দ নজরুল ইসলামের কথার সূত্র ধরে, যে তোমার কি মনে হয়, আজকে তো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তোমার কি মনে হয় শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়েছি না এগোইনি? আজ থেকে 10 বছর আগে হয়তো বা আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে যে কয়টি বই ছিল, এখনও সে কয়টি বই আছে। নতুন নতুন কোনো বই আসেনি, বইয়ের নতুন নতুন এডিশন আসে, সেগুলো আমরা পাইনি, আমাদের জন্য সেগুলো আসেনি। তো যদি বলতে যাই তাহলে শিক্ষার মানটা ওখানে একটা জায়গায় থমকে গিয়েছে, সেটার উন্নতি আর হয়নি তারপরে। কিন্তু নতুন নতুন বিভাগ এসেছে, নতুন নতুন সাবজেক্ট খুলেছে, এগুলো উন্নতি হয়েছে। কিন্তু আমাদের যেটা আমরা জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ছি, আমাদের সাবজেক্টে আমাদের কাছে কোনো সেমিনার লাইব্রেরি নেই, কোনো লাইব্রেরিতে কোনো বই নেই, নতুন ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্টে আমাদের টিচারদের বসার স্থান নেই, আমাদের নিজস্ব ক্লাসরুম নেই, আমাদের কিছুই নেই। শিক্ষার প্রতি উন্মুখ থাকার যে বিষয়টি মঞ্জুর, এইটি যে ছিল, আজকে কি সেটি কমেছে বলে মনে হয়? এবং আমি যখন আজকে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে কথা বলি বা ছাত্রীর সাথে কথা বলি, আমি সবসময় এক্সেপশন আছে, কিন্তু যেটা জেনারেলি আর কি রুল, যেটা ম্যাক্সিমাম যারা ছাত্রছাত্রী, আমার তো মনে হয় যে তারা ভাবতে শেখেনি। শিক্ষার একটি অর্থ যদি হয় ভাবতে শেখানো, সেটা কি আমরা করতে পারছি এবং কেন করতে পারছি না? আপনি একেবারে আসল জায়গাতে আলো ফেলেছেন। শিক্ষার জন্য উন্মুখ হয়ে থাকাটা হচ্ছে একটা সংস্কৃতির লক্ষণ ছিল আগে। প্রত্যেকটি বাড়িতে বই ছিল, বই পড়ার একটা চর্চা ছিল। পড়ার সংস্কৃতিটা একটা সময় বন্ধ হয়ে গেছে যখন দৃশ্য সংস্কৃতি চলে এসছে আমাদের। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের বাজারমুখী শিক্ষা। এখন সবাই শিক্ষা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা চাকরি পাওয়ার জন্য। আমি দেখি যে আমার বিভাগের বেশিরভাগ ছাত্রছাত্রীর উদ্দেশ্য হচ্ছে একটা বিসিএস পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি বাগিয়ে নেয়। জ্ঞান আহরণ করা যে বিষয়টি, সেটি কিন্তু এখন আর সেই তাদের তালিকায় প্রথমে নেই। ফলে এখন নোট বই সর্বস্ব হয়ে যাচ্ছে, মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা, এবং কোনো ক্রমে পরীক্ষা পাশ করে একটা চাকরি গ্রহণ করাটাই আসল উদ্দেশ্য হয়ে গেছে। তা কারণটা হচ্ছে যে স্কুল পর্যায় থেকে যে শিক্ষা তাদেরকে দেয়া হচ্ছে, সেখানে ওই উন্মুখতা শেখানো হচ্ছে না। ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের শৈথিল্য প্রবাদ তুল্য। আমরা এখনও ভাষাটাকে শেখাতে পারিনি, মাতৃভাষার চর্চা আমরা করতে পারি না। বলে আপনি এখন তো বিশ্ববিদ্যালয়ে বলছেন, আপনি যে কোনো স্কুল বা কলেজে গিয়ে দেখুন ছেলেমেয়েরা কি ভাষায় কথা বলে। যে জাতির ভাষায় বিশৃঙ্খলা থাকে, এই বাংলা, ইংরেজি, প্রচলিত আঞ্চলিক মিশ্রিত মিডিয়ার ভাষা মিলিয়ে একটা জগাখিচুড়ি ভাষায় প্রত্যেকটা মানুষ কথা বলছে, শ্রেণীকক্ষের শিক্ষকও সেই ভাষায় পাঠদান করছেন। আমি তো একটা জেলা শহর থেকে এসেছি, সিলেট। তাও আপনি তো জানেন সিলেটের মানুষের বাংলা বলতে খুব সমস্যা হয়। আমার শিক্ষকরা কোনো দিন শুদ্ধ ভাষা চর্চা ছাড়া ক্লাসরুমে কোনো বিষয় পড়াতেন না। আমি অবাক হতাম যে আমার শিক্ষকরা বাইরে যে ভাষায় কথা বলছেন, শ্রেণীকক্ষে ভাষাটা একদম বদলে গেছে। লেখার চর্চা ছিল, ডায়েরি লিখতে অনুপ্রাণিত করতেন প্রত্যেকজন শিক্ষক। এখন আর সেটি নেই। ফলে হচ্ছে কি, এখন ওই ছোটোবেলা থেকে ছাত্রছাত্রীকে শিক্ষা দেওয়া হয় একটা বিশৃঙ্খল অবস্থার ভিতর দিয়ে। ভাষা যদি আপনি খুব ভালোভাবে না শেখান, তাহলে সেই ভাষায় মনের ভাবটা প্রকাশ করবে কীভাবে? আপনি যে বলছেন ভাবতে জানে না, তো ভাবের শৃঙ্খলা তো ভাষা তৈরি করে দিচ্ছে। যেই ভাষাটিকে আমরা এখন আমাদের চলিত ভাষা হিসেবে গ্রহণ করেছি, এবং যাতে আজকে এমনকি একটি জাতীয় অনুষ্ঠানেরও জাতীয় সঙ্গীত সৃষ্ট হয়, সেই ভাষাটি কিন্তু জাতীয় ভাষা নয়। সেটি যতই চলিত হোক, একটি বিশেষ জায়গায় চলিত। আমি কি সিলেটের মানুষকে বলতে পারি এই ভাষায় যে তোমার ভাষা এটা? কিংবা চট্টগ্রামের মানুষকে কি বলতে পারবো? এটি মিফতা হয়তো ভালো বলতে পারবে, মিফাত, যে ভাষায় তোমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কথা বলে, সেই ভাষায় কি শ্রেণীকক্ষে পাঠদান করা যায়? সেই ভাষায় কি দর্শনের উপর একটা গবেষণা করা যায়? সেই ভাষায় কি আমি আমার বিজ্ঞান চিন্তাগুলি সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে পারি? সেই ভাষায় কি আমি একটা চমৎকার সাহিত্য রচনা করতে পারি? ভাষা যেখান থেকে চর্চা করব আমরা মিডিয়ার মাধ্যমে, এছাড়া এখন ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং, এগুলোতে ভাষা আসলে এমনভাবে ব্যবহার করা হয় যার কারণে এই ভাষাটা সবাই এটাতে ইউজড হয়ে যাচ্ছে। ভাষার বাহন তো সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না, ইন্টারনেট হতে পারে না। প্রমিত বাংলা শিখতে যে সুবিধাটা হয়,
যেমন আমরা শিক্ষা এবং সাহিত্যের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, ঠিক একইভাবে যদি প্রয়োজন পড়ে সেই ভাষাকে ভেঙে আমরা উপভাষায় কথা বলতে পারি। আমি মনে করি যে আমি যদি প্রমিত বাংলায় বলতে না পারতাম, তাহলে নুরুল দিনের সারা জীবনের মতন নাটকে আমি রংপুরের ভাষায় কথা বলতে পারতাম না। আমি এটাকে ভেঙে ওখানে গেছি। মানের অগ্রগতি নিয়ে আমাদের সন্দেহ আছে, তুমি বলেছ। এই সন্দেহটা কেন? মানে অশিক্ষিতের সংখ্যা কি বাড়ছে? সত্যিকার অর্থে অশিক্ষিত? অশিক্ষিত দুটো অর্থ আছে। একটা হচ্ছে যারা অক্ষর জ্ঞানহীন, তাদের প্রতি আমাদের সমবেদনা ছাড়া জানাবার কিছু নেই, এবং তাদের প্রতি রাষ্ট্রের, সমাজের প্রত্যেকের দায়িত্ব আছে। এবং আজকে যিনি অক্ষর জ্ঞানহীন, কালকে হয়তো তিনি অক্ষর জ্ঞান সম্পন্ন হয়ে আমাদের চমকে দিতে পারেন। কিন্তু শিক্ষা পেয়েও যিনি শিক্ষিত হন না, তাকে আমি প্রকৃত অশিক্ষিত বলব। এই প্রসঙ্গে আমি ফিরে আসবো, ছোট্ট বিরতি দিতেই হবে, তারপরে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। সত্যিকার অর্থে শিক্ষা যাকে বলে সে বিষয়ে কথা শুরু হয়েছিল, কেবল আমাদেরকে বিরতিতে চলে যেতে হয়েছে। আমরা সেই বিষয়ে আর একটু আলোকপাত করতে চাই। আই উড লাইক ইউ টু এনলার্জ আপন দ্যাট। আমি মনে করি আমি এই বিষয়টা ব্যাখ্যা করব, মিফাতও ব্যাখ্যা করা উচিত, কারণ ওর প্রজন্ম কিভাবে অশিক্ষিত বিষয়টা মূল্যায়ন করছে সেটা আমাদের জানা, এবং এটা শুনে বলবে না, তোমার নিজস্ব মূল্যায়ন। তুমি যখন বলবে তোমার মতো করে বলবে। আমারটা আমি বলছি, আমি মনে করি যে ভদ্রলোক, যে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষার সংস্কৃতি গ্রহণ করেননি। তার জীবনে শিক্ষার কোনো সংস্কৃতি নেই। শিক্ষা শুধু এটা সনদের মধ্যে সীমাবদ্ধ, এবং তার চাকরি ক্ষেত্রে হয়তো তিনি কিছু একটা করেছেন, তিনি উচ্চতম একটা পিএইচডি ডিগ্রিও হয়তো তিনি গ্রহণ করেছেন, কিন্তু তিনি যদি কাজের মানুষটিকে ঘরে পেটান, তিনি যদি তার স্ত্রীর উপর নির্যাতন করেন, তিনি যদি চরমপন্থী চিন্তাভাবনাকে উৎসাহ দেন, তিনি যদি মানুষকে মানুষ বলে গণ্য করেন না, তাহলে বলবো যে তিনি শিক্ষা পাননি। খেয়াল করে দেখেন, এটা আপনার ক্ষেত্রে নিশ্চয়ই প্রযোজ্য, আমার ক্ষেত্রে তো অবশ্যই। আমাদের শিক্ষকরা ছোটবেলায় এই কিছু আপ্তবাক্য আমাদের শেখাতেন, যে যত বড় হবে গাছ, যত ফলবান হবে তত আনত হবে। অর্থাৎ যে মানুষ যত বড় হবে তার বিনয় থাকা উচিত। যে লোক দুর্বিনীত তিনি শিক্ষিত নন। যিনি অন্যের টাকায় ভাগ বসান, যিনি দুর্নীতি করেন, টাকার পাহাড় বানান, তিনি শিক্ষিত নন। ফলে আপনি ঠিকই বলেছেন, প্রচুর অশিক্ষিত মানুষের দেশ ভরে গেছে, এবং এরা যখন আমাদের কোনো না কোনো ক্রমে আমাদের জাতির দায়িত্ব নিতে যান, তখনই সংকটটা আরো ঘনীভূত হয়। দুঃখজনক হচ্ছে তাদের অশিক্ষিতটা তারা তাদের পেশায় প্রয়োগ করে, এবং তারা সর্বত্র সেই অশিক্ষিতের চিন্তাটি প্রয়োগ করতে চায়। ফলে আমাদের শিক্ষা আর বিস্তৃত হয় না, যার জন্য একজন প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের স্বাধীনতার এতগুলি বছর পর তিনি এখন 2য় শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়েছে। 3য় শ্রেণীর ছিলেন কিছুদিন আগে পর্যন্ত। বাকি শিক্ষকরা কিন্তু 3য় শ্রেণী রয়ে গেছেন। প্রাইমারি স্কুলের শিক্ষকরা শহীদ মিনারে এসে অনশন করেন, তাদের উপর পুলিশ চড়াও হয়। আমরা তাদের গালভরা নাম দিয়েছি মানুষ গড়ার কারিগর। আমি আপনার একটা স্বপ্নের কথা আছে, আপনাকে একটু পরে আমি বলবো। এবার তোমার কাছে শুনি, তোমার কি মনে হয়? আমি বলতে চাই যে আমাদের দেশের শিক্ষাটা আসলে একমুখী শিক্ষা ব্যবস্থা নাই। এখানে মাদ্রাসা মাধ্যম, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, কারিগরি সবগুলো আলাদাভাবে দেখা হয় এবং তাদের আলাদাভাবেই মূল্যায়ন করা হয়। আর আমরা যখন ক্লাস 9-এ উঠি, 8 থেকে 9-এ উঠি, তখন আমাদেরকে সায়েন্স, আর্টস, কমার্স 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়। যার রেজাল্ট ভালো সে সায়েন্স পাবে, যার রেজাল্ট মিডিয়াম সে আর্টস কমার্স পাবে, এবং যে একদমই খারাপ লেভেলের সে আর্টস। কিন্তু কারো যদি ইচ্ছা হয় যে সে ভালো বিজ্ঞানের বিষয়গুলো বুঝে, তারপরও সে সায়েন্স পাবে না। আবার কেউ সায়েন্স পড়েও তার ইচ্ছা যে সে আর্টস নিয়ে পড়বে বা তার অন্য সেক্টরে যাওয়ার ইচ্ছা, সে সেটা করতে পারে না। এটা হয় ক্লাস 9-10-এ। তারপরে যখন আমরা ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় ইঞ্জিনিয়ারিংয়ে, তারা মোটামুটি জানে না যে আমার ইঞ্জিনিয়ারিং কী করতে হবে। সেখানে ইঞ্জিনিয়ার শুনে আসছি ছোটোবেলা থেকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, কিন্তু এখানে আমার কি কাজ, কি করতে হবে, এবং সেটার সাথে আমি নিজে আমি পারবো কিনা, সেটা আমি কতদূর, আমার ক্ষমতা কতটুকু, এবং আমার কি ইচ্ছা, আমার কোনটা প্যাশন, সেটার সাথে আমার কিছুই ম্যাচ না করেই আমি পড়তে চলে যাই ইঞ্জিনিয়ারিং। আমি পড়তে চলে আসি। আমি জার্নালিজম পড়ার আগে আমি জানতাম না যে জার্নালিজম কিভাবে হয়, কিভাবে এই যে মাধ্যমটা, সাংবাদিকতা, মিডিয়া, এইসব ব্যাপারে আমি কিছুই জানতাম না। জার্নালিজম আচ্ছা টিভিতে দেখবো
আর আমাকে হেঁটে হেঁটে চলতে হবে। সবাই বলতো যে জার্নালিজম পড়বা, তোমাকে কেউ বাসা ভাড়া দিবে না, এরকম একটা আতঙ্ক নিয়ে আচ্ছা এখন কি করব, যেহেতু সাবজেক্ট আমি এটা পেয়ে গেছি, আমি এর থেকে ভালো কিছুতে যেতে পারবো না, তাই আমি ভর্তি হয়ে যাই। কিন্তু আমার আসলে ইচ্ছা কি জীবনে, সেটার কোনো মূল্যায়ন করা হয় না। এই কারণে আসলে অনেকে পড়েও দেখা যায় জার্নালিজম পড়ে কেউ যাবে মিডিয়ায় সাংবাদিকতা করতে, কেউ বিসিএস এর জন্য যাবে, অথবা কেউ অন্য অন্য সেক্টরে চলে যাবে। কিন্তু যারা আসলে এই সাংবাদিকতার জন্যই, যাদের প্যাশন, তারা কিন্তু অন্য সাবজেক্ট থেকে পড়েও সাংবাদিকতা করে। তো আমাদের দেশে একটাই সমস্যা যে আমরা ক্লাস 8 থেকে 9-এ উঠি, কোনটা পড়বো, সায়েন্সে কি পড়ায়, আর্টসে কি পড়ায়, আমি পড়তে চাই কি, সেটা না জেনে আমরা পড়ি। আবার যখন ইন্টার পাস করে ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে, তখনও আমি জানি না যে আমি যেটা পড়তে যাচ্ছি সেখানে আমাকে কি পড়ানো হবে এবং আমার কি ইচ্ছা, এবং তুমি আমাকে মনে দিয়ে করো কি যে করানো এই যে যাবে। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের লেখাপড়া করতে হচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য, এইটি অশিক্ষা বিস্তারের একটি কারণ, প্রধান হ্যাঁ, কারণ। অবশ্যই। কারণ আমি যদি এখন জানি যে ডাক্তারি পেশায় আমাকে একটা লাশ কাটতে হবে, তখন আমি মাইন্ডটাকে আমি সেট আপ করতে পারি যে আচ্ছা আমার একটা লাশ কাটতে হতে পারে, আমি ভয় পাবো না। কিন্তু যখন অন্য পেশায় যাই, আমি ফিলোসফি পড়ে কি করবো আমি সত্যি জানি না। মঞ্জুর, এখানে খুব মজার কথা আছে। ও বলছে যে যখন বিন্যাস করা হলো যে কে কি পড়বে, সেখানে সবচেয়ে মেধাবী সায়েন্স, হ্যাঁ, তারপরে কমার্স, এবং সবচেয়ে পচা যারা তারা আর্টস। তুমি তো সবচেয়ে পচার মধ্যে পড়ে গেছো, ইংরেজি সাহিত্য পড়েছো। হ্যাঁ, কিন্তু আমি তো বিজ্ঞানে ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, কাজে ফলে তুমি সেখানে- সবচেয়ে ভালো থেকে সবচেয়ে পচা। সবচেয়ে খারাপ এসছে। না, এখানে আমাদের কোনো গতি আরেকটা নেই। বিষয় আছে। এখানে অনেক স্কুলে মেয়েরা যদি খুব ভালো করতে চায়, যেখানে বিশেষ